একজন ট্রিপল এ রেটেড বডিগার্ড একটি দুর্ঘটনার কারণে তার পদবি, সম্মান, এমনকি তার গার্লফ্রেন্ডকেও হারিয়ে ফেলে। আর একজন দুর্ধর্ষ হিটম্যান তার স্ত্রীকে উদ্ধার করতে এমন একটি মিশনে নেমে পড়ে যা নিজেই নিজের মৃত্যুকে ইনভাইট করার সমান। এই মিশনে তার সাথে যোগ দেয় সেই ট্রিপল এ রেটেড বডিগার্ড। আর মিশনটি কমপ্লিট করতে পারলে সে ফিরে পাবে তার সম্মান আর পদবি, আর সেই হিটম্যান ফিরে পাবে তার একমাত্র ভালোবাসার মানুষটিকে। প্রতিটা মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করে কিভাবে তারা তাদের লক্ষ্য হাসিল করে, আর এত বিপদের মধ্যেও তাদের সাথে যেসব মজার ঘটনাগুলো ঘটে তা জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পবাজি। গল্পবাজির আজকের ভিডিওতে আমরা শুনব রায়ান রেনল্ডস, স্যামুয়েল জ্যাকসন এবং সালমা হায়েক অভিনীত 2017 সালে মুক্তিপ্রাপ্ত দ্য হিটম্যানস বডিগার্ড মুভিটির গল্প। রায়ান রেনল্ডস এবং স্যামুয়েল জ্যাকসনের অসম হিউমার এবং দুর্দান্ত অ্যাকশন মুভিটিকে একটি মাস্টারপিস করে তুলেছে। আর অনেকটা কম স্ক্রিন টাইম পেলেও সালমা হায়েক যতটুকু সময় অ্যাক্টিং করেছে, শি ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের গল্পবাজি। মুভির শুরুতেই আমরা ডেডপুল খ্যাত রায়ান রেনল্ডসকে দেখতে পাই, আর এই মুভিতে তার নাম হলো মাইকেল ব্রাইস। আর সে লন্ডনের নামি দামি একজন বডিগার্ড, যার কাজ হলো টাকার বিনিময়ে সব হাই প্রোফাইল লোকদের সিকিউরিটি দেওয়া। তো ব্রাইস সেদিন জাপানের একজন বড় বিজনেসম্যান কুরুসাওয়ার বডিগার্ডের দায়িত্বে ছিল। খুবই পারফেকশনের সাথে সিকিউরিটি দিয়ে ব্রাইস কুরুসাওয়াকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। কুরুসাওয়া তার সার্ভিসে অত্যন্ত খুশি হয়ে তাকে ধন্যবাদ জানিয়ে তার প্রাইভেট জেটে উঠে পড়ে। আর সে যখন জানালা দিয়ে হাত নাড়িয়ে ব্রাইসকে বিদায় জানাতে থাকে, ঠিক তখনই একটি গুলি এসে তার কপালে লাগে। আর এই ঘটনা দেখে ব্রাইস তো সেখানে জাস্ট ফ্রিজ হয়ে যায় যে এটা কি করে হলো। আর এরপর সিন শিফট হয় 2 বছর পরে। যে ব্রাইস আগে রোলস রয়েসে চড়তো, সে এখন ভাড়া করা একটা সাধারণ গাড়িতে চলাফেরা করে। আর আগে যেখানে সে হাই প্রোফাইল লোকেদের সিকিউরিটি প্রোভাইড করতো, সেখানে সে এখন ছোটখাটো ব্যবসায়ীদের সিকিউরিটি প্রদান করে তার জীবিকা নির্বাহ করছে। এয়ারপোর্টে সেই ঘটনার পর থেকে ব্রাইস তার সুনাম, পদবি, ব্যাংক ব্যালেন্স, এমনকি তার গার্লফ্রেন্ডকেও হারিয়েছে। আর আজ সে একজন ব্যবসায়ী মিস্টার সিফার্টের সিকিউরিটি দেওয়ার দায়িত্ব পেয়েছে। মিস্টার সিফার্ট অনেক আতঙ্কিত ছিল এবং ব্রাইসকে দেখে সে তাকে দেরিতে আসার জন্য বকা দিতে থাকে। ব্রাইস জানায় তার রাস্তায় একটু কাজ বেঁধে গিয়েছিল, যার কারণে তার আসতে একটু দেরি হয়ে গেছে। তো এরপর তারা দুজন সেখান থেকে রওনা দেয়। আসতে আসতে মিস্টার সিফার্ট বলতে থাকে, তুমি জানো না আমার পিছনে কারা পড়ে আছে, তারা হয়তো বা আশেপাশেই কোথাও আছে। ব্রাইস বলে, চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছুই হবে না। এরপর পার্কিং এরিয়ায় পৌঁছে মিস্টার সিফার্ট তার রোলস রয়েস গাড়িটা দেখায়। ব্রাইস তাকে বলে, রোলস রয়েসের কথা ভুলে যাও আর তার একটা ছবি বাসায় টাঙিয়ে রেখো। এরপর সে ক্লিন আপের জন্য কাউকে ফোন করে, আর আমরা তখন ব্রাইসের দেরিতে আসার আসল কারণটা জানতে পারি। ব্রাইস আসার পথেই ওত পেতে থাকা অনেকগুলো গুন্ডাদের অত্যন্ত দক্ষতার সাথে নিউট্রাল করে রেখে এসেছে। কাউকে সিঁড়িতে, কাউকে ছাদের উপর, কাউকে ডাস্টবিনে, তো কাউকে লিফটের দরজায় হেড ম্যাসাজ করতে রেখে এসেছে। এমনকি মিস্টার শেফার্ডের রোলস রয়েসে যে এক্সপ্লোসিভ লাগানো ছিল তাও সে চেক করে নিয়েছে। আর একটু পরেই আমরা সেটিকে ব্লাস্ট হতে দেখতে পাই। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে ব্রাইস আসলে কতটা স্কিল্ড একজন এজেন্ট। আর এরপর আমরা বেলারুসের একটি জায়গায় বেলারুসের প্রেসিডেন্ট দ্রুকোভিচকে দেখতে পাই। সে কিছু সোলজার নিয়ে একজন প্রফেসরের বাড়িতে যায়, কেননা সেই প্রফেসর দ্রুকোভিচের অপকর্ম নিয়ে একটি বই লিখেছে। আর তাকে শিক্ষা দেওয়ার জন্য প্রেসিডেন্ট দ্রুকোভিচ সেই প্রফেসরের চোখের সামনেই তার স্ত্রী সন্তানকে নির্মমভাবে হত্যা করে। আর এরপর আমরা দেখতে পাই সেই প্রফেসর নেদারল্যান্ডের একটি আন্তর্জাতিক আদালতে এই ঘটনার বর্ণনা করছে। আর সেখান থেকে আমরা জানতে পারি যে সেই ঘটনার পর তারা সেই প্রফেসরকে ধরে নিয়ে দ্রুকোভিচের একটি টর্চার ক্যাম্পে 3 বছর ধরে আটকে রাখে। আর তারপর যখন দ্রুকোভিচকে তার ক্ষমতা থেকে উৎখাত করে গ্রেফতার করা হয়, তারপর প্রফেসর সেখান থেকে মুক্তি পায়। তো তখন দ্রুকোভিচের উকিল বলে যে এই সব কিছুই দ্রুকোভিচের বিরুদ্ধে চক্রান্ত, কোন রকম তথ্য প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। আসলে দ্রুকোভিচের বিরুদ্ধে কারোর কাছেই তেমন কোনো প্রমাণ ছিল না, যে কারণে আদালত ইন্টারপোলকে বলে যে আগামী শুনানির মধ্যে তারা যদি আদালতে কোনো প্রকার প্রমাণ পেশ না করতে পারে, তবে দ্রুকোভিচকে সসম্মানে মুক্তি দেওয়া হবে। এদিকে আমরা কিছু সাংবাদিকদের কাছ থেকে জানতে পারি যে আজ অবধি যারাই দ্রুকোভিচের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাদের বেশিরভাগ লোকই গায়েব হয়ে গেছে, আর যার কারণে তার বিরুদ্ধে এখন কেউই সাক্ষী দিতে রাজি হচ্ছে না। তো এরপর আমরা একজন দুর্ধর্ষ কন্ট্যাক্ট কিলার কিনকেটকে দেখতে পাই, যাকে ইংল্যান্ডে ইন্টারপোলের হেডকোয়ার্টারে আটকে রাখা হয়েছে। তার বিরুদ্ধে 10টি দেশে 24টি মামলা চলছে। তারা কিনকেটকে অফার দেয় যে সে যদি দ্রুকোভিচের বিরুদ্ধে নেদারল্যান্ডের আদালতে গিয়ে সাক্ষী দেয়, তাহলে তারা তার স্ত্রী সোনিয়াকে ছেড়ে দেবে। তখন কিনকেট বলে, তোমরা সেই মহিলাকে ছেড়ে দেওয়ার কথা বলছো যে কোনো অপরাধী করেনি। আসলে তারা কিনকেটের স্ত্রী সোনিয়াকে আটকে রেখে কিনকেটকে ট্রাপে ফেলে গ্রেফতার করেছে। তো তারা সোনিয়াকে ছেড়ে দেওয়ার নিশ্চয়তা দিলে কিনকেটও সাক্ষী দিতে রাজি হয়ে যায়, যদিও সে জানে যে এটা একটা সুইসাইড মিশন। আর এরপর তাকে ইন্টারপোলের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়, যারা তাকে নেদারল্যান্ডে নিয়ে যাবে। এই টিমের লিডার ছিল অ্যামেলিয়া নামে একজন অফিসার। আর এখান থেকে আমরা জানতে পারি যে এটা একটা সিক্রেট মিশন, অর্থাৎ কিনকেটকে যে নেদারল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে এই ব্যাপারে তারা ছাড়া আর কেউই জানে না। তো এরপর তারা সেখান থেকে রওনা দেয়। যাত্রাপথে কিনকেট অ্যামেলিয়াকে বলে, তোমার কি বয়ফ্রেন্ড আছে? যদি তুমি তাকে এখনো আই লাভ ইউ না
বলে থাকো তবে এখনই বলে দাও, কেননা পরে আর সুযোগ নাও পেতে পারো। তো অ্যামেলিয়া তাকে বকা দিয়ে বলে এমন কিছুই হবে না। কিন্তু একটু পরেই হঠাৎ তাদের গাড়িতে বোমা হামলা হয়। দ্রুকোবিচের লোকেরা তাদের উপর বৃষ্টির মতো গুলি করতে থাকে, আর মুহূর্তের মধ্যে সেখানে অ্যামেলিয়া ছাড়া ইন্টারপোলের সব অফিসাররা মারা যায়। এরই মধ্যে কিনকেট দেখে যে তার হ্যান্ডকাপের চাবি তার পাশেই পড়ে রয়েছে। সে তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে নিয়ে সেখানে থাকা একটা বন্দুক তার হাতে তুলে নেয়। বেঁচে থাকার আশা যখন প্রায় শেষ, তখনই কিনকেট বন্দুক হাতে সে গাড়ি থেকে বেরিয়ে আসে আর নিমেষে একে একে দ্রুকোবিচের সব লোকেদের পরপারে পাঠিয়ে দেয়। গোলাগুলির এক পর্যায়ে কিনকেটের পায়েও একটা গুলি লাগে। আহত অবস্থায় সে যখন সেখান থেকে পালাতে যায়, তখন অ্যামেলিয়া তাকে গান পয়েন্টে নিয়ে আসে। কিনকেট বলে, তুমি কি পাগল নাকি? তুমি কি বুঝতে পারছো না যে ইন্টারপোলের কেউ এদের সাথে জড়িত রয়েছে? নইলে এমন একটি সিক্রেট মিশন সম্পর্কে তারা কিভাবে জানলো? অ্যামেলিয়া ব্যাপারটা বুঝতে পেরে কিনকেটকে একটি সেফ হাউসে নিয়ে যায়। তো সেখানে যাওয়ার কিছুক্ষণ পর অ্যামেলিয়ার ফোনে ইন্টারপোলের অফিস থেকে একটি কল আসে। কিনকেট তাকে বলে সে যেন কলটি রিসিভের চিন্তাও না করে, কেননা সে পুরোপুরি নিশ্চিত যে ইন্টারপোলের কেউ দ্রুকোবিচের সাথে জড়িত রয়েছে। তাই বেঁচে থাকতে চাইলে সে যেন কোনোভাবেই ইন্টারপোলকে তাদের লোকেশন সম্পর্কে না জানায়। কিনকেট আরো বলে, তোমার এখন এমন কারো সাহায্য প্রয়োজন যার সাথে ইন্টারপোলের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, আর আমার কিছু ওষুধের প্রয়োজন। তো এরপর আমরা ব্রাইসকে দেখতে পাই। সে একটি সার্ভিসিং সেন্টারে তার কার ওয়াশ করাচ্ছিল, আর তখনই তার ফোনে একটি কল আসে। কলারের নাম তার ফোনে সেভ করা ছিল পিওর ইভিল নামে। আর সে কলটি রিসিভ করার পর আমরা দেখি যে এই পিওর ইভিল বা খাঁটি শয়তান আর কেউই না, বরং ইন্টারপোল অফিসার অ্যামেলিয়া। তো ব্রাইস ফোন রিসিভ করার সাথে সাথে অ্যামেলিয়া তাকে বলে, আমি তোমাকে একটি ঠিকানা মেসেজ করছি, এক্ষুনি 3 ব্যাগ ও নেগেটিভ রক্ত নিয়ে সেখানে চলে এসো। উত্তরে ব্রাইস বলে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অ্যামেলিয়া বলে, দেখো তোমার সাথে ফালতু কথা বলার সময় আমার নাই, যা বলছি তাই করো। ব্রাইস বলে, সময় আমার হাতেও নাই, আমি একটা কাজে ব্যস্ত আছি। তখন অ্যামেলিয়া তাকে হুমকি দিয়ে বলে, তুমি যদি আমার কথা মতো কাজ না করো তবে আমি তোমার সব কুকীর্তি ইন্টারপোলকে জানিয়ে দেবো। তোমাকে আর কখনোই তোমার AAA রেটেড বডিগার্ডের লাইসেন্স ফিরে পেতে দেবো না। তো নিরুপায় হয়ে ব্রাইস তখন অ্যামেলিয়ার কথা মেনে নিতে বাধ্য হয়। এরপর আমরা দেখি ইন্টারপোলের লোকেরা সেই স্থানে পৌঁছে গেছে যেখানে অ্যামেলিয়াদের গাড়িতে আক্রমণ করা হয়েছিল। তারা সেখানে কিনকেট ও অ্যামেলিয়াকে দেখতে না পেয়ে সেটা তাদের ডিরেক্টরকে জানায়। ডিরেক্টর আর কোনো উপায় না পেয়ে তাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে আদেশ করে নেদারল্যান্ডে গিয়ে এই ব্যাপারে দ্রুকোবিচকে ইন্টারোগেট করতে। আর অ্যামস্টারডাম ইন্টারপোল রিমান্ড সেন্টারে আটকে রাখা কিনকেটের ওয়াইফ সোনিয়া কিনকেটের গার্ড আরো বাড়িয়ে দিতে। এরপর আমরা সেই জেলে বন্দি সোনিয়া কিনকেটকে দেখতে পাই। ম্যাডাম তখন জানালার পাশে দাঁড়িয়ে ইয়োগা করছিল আর তার সেলমেটকে র্যাগিং এর উপর রেখেছিল। তখন কিছু গার্ডেরা এসে তাকে বলে, তোমার উকিল তোমার সাথে কথা বলবে। তো ম্যাডাম ফোন রিসিভ করেই বুঝতে পারে যে এটা তার হাজবেন্ড কিনকেট। সে তাকে বলে, মাদারবোর্ড, তুই এতদিন কোথায় ছিলি? তোর কারণে এরা আমাকে এখানে আটকে রেখেছে। কিনকেট জিজ্ঞাসা করে, তোমাকে কোন জেলে আটকে রেখেছে? ম্যাডাম বলে, তার আমি কি জানি, এখান থেকে কি কিছু দেখা যায়? আমার সামনে শুধু একটা বড় ঘড়ির ঘন্টা ঝুলে আছে। কিনকেট বলে, চিন্তা করো না, আমি শীঘ্রই তোমার পছন্দের চামেলি ফুল নিয়ে সেখানে হাজির হব। সোনিয়া বলে, হারাম হাদা, আমার পছন্দের ফুল টিউলিপ, তোর তো মনে হয় আমাদের বিয়ের তারিখও মনে নাই, বলতো আমাদের অ্যানিভার্সারি কবে? তখন কিনকেট বলে, জানেমান, আমি একটু ব্যস্ত আছি। এটা শুনে তো ম্যাডাম তাকে গালির উপর গালি দিতে থাকে। এদিকে আমরা দেখি কিনকেট তখন তার পা থেকে সেই গুলিটি বের করছিল, আর সে আর্তনাদ শুনতে পেয়ে সোনিয়া জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? কিনকেট বলে, হ্যাঁ একদম ঠিক আছি। তখন সোনিয়া বলে, তাহলে আমাকে আমার প্রিয় গানটি গেয়ে শোনাও। তখন কিনকেট বাধ্য ছেলের মতো গাইতে থাকে। আর তখন হঠাৎ করে ফোনটা কেটে গেলে সোনিয়া রেগে গিয়ে সেই ফোনটাই ভেঙে ফেলে। এরপর আমরা দেখি ব্রাইস সেই সেফ হাউসে চলে এসেছে যেখানে কিনকেট আর অ্যামেলিয়া লুকিয়ে আছে। ব্রাইস সেখানে এসে চারিদিকে পর্যবেক্ষণ করতে থাকে আর অ্যামেলিয়াকে জিজ্ঞাসা করে, আমাকে কেন ডেকে পাঠালে? অ্যামেলিয়া জানায় একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্টকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। ব্রাইস বলে, আমি তো এখন কোনো বড় ক্লায়েন্ট হ্যান্ডেল করি না। কেন করি না জানো? কেননা আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে বিশ্বাস করে সেই জাপানি আর্মস ডিলারের সব খবর তোমাকে বলে দিয়েছিলাম, আর তুমি নিজের প্রমোশনের জন্য আমাকে ব্যবহার করেছিলে। আমি এতটা উঁচুতে ছিলাম আর তোমার কারণে এখন এতটা নিচে নেমে গেছি। ব্রাইস অভিযোগের উপর অভিযোগ করতেই থাকলে অ্যামেলিয়া রেগে গিয়ে বলে, আমি কখনোই তোমাকে ব্যবহার করিনি, আমি শুধু তোমাকে ছেড়ে দিয়েছি, কেননা তুমি কখনোই আমাকে সেই অপরাধের জন্য ক্ষমা করতে পারোনি যেটা আমি কখনো করিনি। তো ঝাড়ি খাওয়ার পর ব্রাইসের আকাল ঠিকানায় আসে আর এরপর সে তার ক্লায়েন্টকে দেখতে যায়। তবে কিনকেটকে দেখে সে তো আকাশ থেকে পড়ে, আর সাথে সাথে তারা দুজনে একে অপরের সাথে এইভাবে কুশল বিনিময় করতে থাকে। আসলে তারা দুজন ছিল দুজনের পুরনো শত্রু, এবং দেখা হওয়া মাত্রই তারা একে অপরের জান নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। তো মারামারির এক পর্যায়ে ব্রাইস তার চিকন বুদ্ধি ব্যবহার করে। সে কিনকেটের গুলি লাগা জায়গায় জোরে আঘাত করে, ফলে সেখান থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে আর কিছুক্ষণ পর কিনকেট অজ্ঞান হয়ে পড়ে। তো এরপর ব্রাইস ও অ্যামেলিয়া মিলে কিনকেটকে তুলে একটি চেয়ারে বসিয়ে তার শরীরে রক্ত দিতে থাকে। ব্রাইস বলে, তুমি এমন একটি জঘন্য হত্যাকারী জীবন কেন বাঁচাচ্ছ? এই হারামি আমাকে মোট 28 বার মারার চেষ্টা করেছে। তখন অ্যামেলিয়া ব্রাইসকে সবকিছু খুলে বলে যে কিনকেটকে নেদারল্যান্ডে পৌঁছানো কতটা জরুরি। দ্রুকোবিচ মুক্তি পেয়ে গেলে সে আবারও ক্ষমতায় চলে আসবে, আর তা সেখানকার জনগণের জন্য কতটা খারাপ হবে। ব্রাইস তখন বলে, কিন্তু আমি কেন এই কালো গন্ডারের জন্য আমার লাইফের রিস্ক নেব?
তখন অ্যামেলিয়া তাকে বলে, আমি তোমাকে তোমার লাইসেন্স ফিরে পেতে সাহায্য করব, আমার লিঙ্ক অনেক দূর পর্যন্ত। তবে এই লিঙ্ক কিন্তু সেই লিঙ্ক না, এর মানে হলো তার যোগাযোগ অনেক দূর পর্যন্ত। অ্যামেলিয়া বলে, আমার শুধু এই কাজটি করে দাও, আর বিনিময়ে আমি তোমাকে তোমার সম্মান ফিরিয়ে দেবো, তারপর তুমি চাইলেও তোমার সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না। ব্রাইস বলে, আমি তোমাকে বিশ্বাস কেন করব? অ্যামেলিয়া বলে, কেননা এটাই তোমার লাইসেন্স ফিরে পাওয়ার একমাত্র সুযোগ, আর আমি কখনোই তোমার সাথে প্রতারণা করিনি। তো নিরুপায় হয়ে ব্রাইস অ্যামেলিয়ার কথা মেনে নেয়। এদিকে আমরা ইন্টারপোলের এডিকে দেখতে পাই নেদারল্যান্ডের সেই জেলে যেখানে দ্রুকোভিচকে রাখা হয়েছে। সেখান থেকে আমরা জানতে পারি যে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই দ্রুকোভিচকে কিনকেডের ব্যাপারে খবর দিয়েছে, আর সে তার পারিশ্রমিক চাইলে দ্রুকোভিচ তার হাতের মধ্যে একটি কলম ঢুকিয়ে দেয় আর বলে, একমাত্র কিনকেড মারা গেলেই তুমি তোমার টাকা পাবে। তো এরপর এডি তাদের ডিরেক্টর ক্যাসোরিয়াকে ফোন করে বলে দ্রুকোভিচের মুখ থেকে সে কিছুই বের করতে পারেনি। আর তখনই একজন অফিসার ডিরেক্টরকে জানায় যে তাদের একটি সেফ হাউসে কেউ একজন পারমিশন ছাড়াই অ্যাক্সেস করেছে। এই কথা শোনার সাথে সাথে ডিরেক্টর বুঝতে পারে যে অ্যামেলিয়া হয়তো কিনকেডকে সেখানে লুকিয়ে রেখেছে, তাই সে দ্রুত সেখানে তাদের একটি টিম পাঠাতে বলে। আর ফোনের অপর প্রান্ত থেকে সেই এডিও কিনকেডের লোকেশন জেনে গিয়ে দ্রুকোভিচের লোকদেরকে তা জানিয়ে দেয়। এদিকে কিনকেডের জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে যে অ্যামেলিয়া ব্রাইসকে তাকে নেদারল্যান্ডে পৌঁছানোর দায়িত্ব দিয়ে চলে গেছে, আর ততক্ষণে সেখানে ইন্টারপোলের লোকেরাও চলে এসেছে। ব্রাইস তখন কিনকেডকে এক্সিট প্ল্যান বলতে থাকলে কিনকেড বলে, আমাকে এখন তোর কথা শুনে চলতে হবে। ব্রাইস বলে, তোকে মৃত্যু থেকে বাঁচানোই এখন আমার দায়িত্ব। কিনকেড বলে, তুই আমাকে মৃত্যু থেকে কি বাঁচাবি? মৃত্যু তো আমি নিজেই। তো তারা সেখান থেকে বের হতে গেলে ব্রাইস দেখে যে দরজার ওপাশে দ্রুকোভিচের গুন্ডারা দাঁড়িয়ে রয়েছে। সে বলে, আমাদের অন্য দিক দিয়ে যেতে হবে। কিনকেড তখন বলে, আমাকে একটা পিস্তল দিয়ে দেখ, সব বেটাকে সাইজ করে দিচ্ছি। কিন্তু ব্রাইস তার কথা না শুনে অন্য দিক দিয়ে যেতে শুরু করলে কিনকেড এক লাথি মেরে দরজা ভেঙে হ্যান্ডকাপ পরা অবস্থায় এক এক করে সেই গুন্ডাদের ভোগে পাঠিয়ে দিতে থাকে। আর সবগুলোকে যখন সাইজ করা হয়ে যায় তখন ব্রাইস সেখানে চলে আসলে কিনকেড তাকে বলে, ভাগ্যিস তুই সাথে ছিলি, নইলে আজ আমার কি হতো। এদিকে গুলি চলার শব্দ পেয়ে ইন্টারপোলের লোকেরা দ্রুত উপরে উঠে আসতে থাকলে ব্রাইস ও কিনকেড দ্রুত সেই বিল্ডিং এর ছাদের উপরে চলে আসে। কিনকেড সেখান থেকে লাফ দিতে গেলে ব্রাইস বলে, খবরদার, এখান থেকে লাফ দিলে সোজা উপরে পৌঁছে যাবে। তখন কিনকেড বলে, আর মামুরা এখানে চলে আসলে কি ফালুদা খাওয়াবে? আর কথা শেষ হতে না হতেই কিনকেড সেখান থেকে লাফ দিয়ে পাশের বিল্ডিং এর সাথে ধাক্কা খেয়ে একটি ট্রাশ ক্যানের ভেতরে গিয়ে পড়ে। ব্রাইস বলে, শালা পাগল নাকি? সে পাইপ বেয়ে নিচে নেমে আসলে কিনকেড বলে, দেখেছিস আমি বেঁচে আছি। ব্রাইস বলে, আহারে, পায়ে কি খুব লেগেছে সোনা? আমি কিন্তু কোনো আঘাত ছাড়াই নেমে এসেছি। তো এরপর তারা ব্রাইসের গাড়িতে গিয়ে উঠলে কিনকেড বলে, এটা তোর গাড়ি? আমি তো ভেবেছিলাম তুই জাগুয়ার চালাস। ব্রাইস বলে, ফাউ কথা বাদ দিয়ে সিট বেল্ট পরে নে, গাড়ি জোরে চালালে উড়ে যেতে পারিস। কিনকেড বলে, আমার চিন্তা বাদ দে, তুই তোর গাড়ির চাকা নিয়ে চিন্তা কর, জোরে চালালে একটা জায়গায় থাকবে তো। এইভাবে তারা একজন আরেকজনকে কথার খোঁচা দিতেই থাকে। আর এদিকে অ্যামেলিয়া ইন্টারপোল অফিসে গিয়ে পৌঁছালে ইন্টারপোলের ডিরেক্টর ক্যাসোরিয়া তাকে তার এই কাজের জন্য চাকরি থেকে সাসপেন্ড করে দেয়। তো এরপর আমরা সোনিয়া কিনকেডকে দেখতে পাই। কিছু ইন্টারপোল অফিসার তাকে তার হাজবেন্ডের ব্যাপারে ইন্টারোগেট করতে থাকে। তারা বলে, তুমি যদি জানো যে তোমার হাজবেন্ড কোথায় তাহলে আমাদেরকে বলে দাও, কেননা সে অনেক বিপদে রয়েছে। তখন সোনিয়া বলে, ও তাহলে তোমরা ওর সুরক্ষা নিয়ে চিন্তিত? চিন্তা করো না, ওই হারামি একটা ককরোচের মতো, কেউ ওর কিছুই করতে পারবে না। কখনো কখনো তোমার মনে হবে ওর বিশ্রী মুখটা পায়ের নিচে পিষে মেরে ফেলতে, কিন্তু তাতে ওর কিছুই হবে না। ওই মাদারবোর্ডকে কোনো নিউক্লিয়ার বোমাও কিছু করতে পারবে না। সুতরাং তোমরা চিন্তামুক্ত থাকো আর আমাকে এখানে একা থাকতে দাও। তো এরপর আমরা দেখি ব্রাইস আর কিনকেড এখনো নিজেদের মধ্যে কুকুর বিড়ালের মতো ঝগড়া করেই চলেছে। কিনকেড ব্রাইসকে জিজ্ঞাসা করে, তোর এই অধপতন হলো কি করে? ব্রাইস বলে, আমি তা ঠিক জানি না, কিন্তু তোর মতো এমন গোয়ারকে পুলিশে কিভাবে ধরলো? কিনকেড বলে, ভালোবাসা সোনা, ভালোবাসা। একদিন আমি যখন আমার কাজ করছিলাম তখন আমার ফোনে সোনিয়ার ফোন থেকে একটা ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে একজন লোক বলে, সোনিয়ার খুবই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমি দ্রুত হসপিটালে ছুটে যেয়েই দেখি এটা একটা ট্রাপ ছিল। তো কিছুক্ষণ পর কিনকেড তার হেড়ে গলা ছেড়ে দিয়ে একটা পুরনো বোরিং গান গাইতে থাকলে ব্রাইস বিরক্ত হয়ে গাড়ির মিউজিক প্লেয়ারটি চালানোর চেষ্টা করে, কিন্তু এই গাড়ির মিউজিক প্লেয়ারটি ছিল নষ্ট, যে কারণে বিরক্ত হয়ে ব্রাইসও তার ফাটাবাসের মতো গলায় নিজের পছন্দের একটি গান জোরে জোরে গাইতে থাকে। এই সিনটা আসলে খুবই এন্টারটেইনিং ছিল। তো এরপর তারা একটি পি ব্রেক নিলে দ্রুকোভিচের লোকেরা সেখানে তাদের উপর আক্রমণ করে দেয়। কিনকেড ব্রাইসের কোমর থেকে একটি পিস্তল তুলে নিয়ে বলে, তুই বাম পাশেরটা সামলা আর আমি ডান পাশেরটা সামলাচ্ছি, আর দেখা যাক মাঝখানেরটাকে কে মারতে পারে। ব্রাইস বলে, আচ্ছা। 3 গোনার পর কিনকেড বলে, তুই গুনতে থাক। আর এই বলে সে উঠে দাঁড়িয়ে মুহূর্তের মধ্যেই সে 3 জনকেই উড়িয়ে দেয়। ব্রাইস বলে, 3 গোনার পরে শুট করার কথা ছিল না? কিনকেড বলে, হ্যাঁ, তুই গুনতে থাকতিস আর ওরা এদিক দিয়ে আমাদের কেল্লা খতম করে দিত। তো তাদের এই ঝগড়ার মধ্যে হঠাৎ করে তাদের গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। তারা তখন সেই গুন্ডাদের গাড়িটি নেওয়ার জন্য তার দিকে এগিয়ে যেতে থাকলে সেটিও ব্লাস্ট হয়ে যায়। আর এই দেখে কিনকেড পাগলের মতো হাসতে থাকে। তো নিরুপায় হয়ে তারা পায়ে হেঁটে সামনে এগোতে থাকে। কিনকেড ব্রাইসকে জিজ্ঞাসা করে, তো তোর প্ল্যান কি?
ব্রাইস বলে কোনো প্ল্যান নেই, প্ল্যান যা করেছিলাম তা সব ভেস্তে গেছে। কিনকেট বলে আরে এইটা না, তুই এইসব করছিস অ্যামেলিয়াকে আবার ফিরে পাওয়ার জন্য, তাই না? ব্রাইস বলে দেখ আমার মাথা গরম আছে, আর এসবের সাথে অ্যামেলিয়ার কোনো সম্পর্ক নেই, আমি শুধু এটা করছি আমার ক্যারিয়ার ফিরে পাওয়ার জন্য। কিনকেট তখন বলে জীবনে এত কিছু অ্যাচিভ করে লাভ কি যদি তা প্রেয়সীর সাথে শেয়ারই না করতে পারি। ব্রাইস বলে কি জানি, অ্যামেলিয়ার ভেতর হয়তো বা সেই ব্যাপারটা নেই যত সোনিয়ার ভেতর আছে। কিনকেট তখন বলে কেন, অ্যামেলিয়া কি তোর সাথে চিট করেছে? ব্রাইস বলে না। কিনকেট আবার বলে ও কি কখনো তোকে মারার চেষ্টা করেছে? সোনিয়া তো একবার আমার কানটাই কেটে দিয়েছিল, পরে অবশ্য সেলাইও করে দিয়েছিল। তখন ব্রাইস জিজ্ঞাসা করে আর তোদের দেখা হয়েছিল কিভাবে? কিনকেট বলে আমি একদিন একটা বারে বসেছিলাম, তখন সেখানে কিছু গুন্ডারা এসে একটি মেয়েকে ডিস্টার্ব করছিল, আমি তাকে সাহায্য করতেই যাব, ঠিক এমন সময় মেয়েটি সেই গুন্ডাদের এমন পেটালো যা দেখে আমি তো হা হয়ে গেলাম, আর তার উপর ক্রাশ খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম। তো এরপর তারা একটি গাড়িতে লিফট নেয়, আর অনেকটা পথ পাড়ি দেবার পর তারা নেদারল্যান্ডের অ্যামস্টারডামে পৌঁছে যায়। সেখানে ব্রাইস কিনকেটকে তার একটি হাইড হাউসে নিয়ে যায়, যেন সেখান থেকে সে কিছু অস্ত্র নিয়ে রওনা দিতে পারে। এদিকে দ্রুকোভিচকে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে তোলা হয়েছে। ইন্টারপোলের কাছে আর মাত্র 4 ঘন্টার সময় আছে কিনকেটকে সাক্ষী হিসেবে পেশ করার জন্য। সেখানে আমরা অ্যামেলিয়াকে খুবই চিন্তিত অবস্থায় দেখতে পাই, কেননা তারা সময় মতো না আসলে অ্যামেলিয়ার চাকরিটাও থাকবে না, আর তাকে জেলেও যেতে হবে। ঠিক তখনই তার ফোনে ব্রাইস কল করে। অ্যামেলিয়া তাকে জানায় যে তার হাতে আর মাত্র 4 ঘন্টা আছে। ব্রাইস বলে আমরা 2 ঘন্টায় পৌঁছে যাব। অ্যামেলিয়া বলে তাহলে না এসে ফোন করেছো কেন? সে বলে আমি শুধু তোমাকে এটা বলতে কল করেছি যে আমি তোমাকে মাফ করে দিয়েছি, কুরুসাওয়ার সাথে যা ঘটেছিল তার জন্য আমি তোমাকে মাফ করে দিয়েছি। অ্যামেলিয়া বলে তোর মাথা ঠিক আছে? তোর এখনই এসব কথা বলার সময় হলো? আর কিসের মাফ? হ্যাঁ, যা আমি করিনি তার জন্য? শালার ফৈন্নির ঘরের ফৈন্নি, এক্ষুনি কিনকেটকে নিয়ে আদালতে হাজির হ। এই বলে অ্যামেলিয়া ফোন কেটে দিলে ব্রাইসের মুডের মা বেহেন হয়ে যায়। এরপর সে কিনকেটকে খুঁজতে গেলে দেখে যে কিনকেট সেখান থেকে পালিয়েছে। তো এরপর আমরা দেখি কিনকেট তার হাতে কিছু টিউলিপ আর মাথায় একটি ক্যাপ দিয়ে নিজেকে লুকিয়ে কোথাও যাচ্ছে, আর ব্রাইসও ততক্ষণে সেখানে চলে এসে কিনকেটকে ফলো করতে থাকে। এদিকে দ্রুকোভিচের লোকেরাও সেখানে কিনকেটকে দেখে ফেলে তার পিছু করতে থাকে, আর ব্রাইস একে একে তাদের সবার চ্যাপ্টার ক্লোজ করতে থাকে। এরপর কিনকেট একটি বড় ক্লক টাওয়ারে উঠে সেখানে সেই টিউলিপ ফুলগুলো রেখে দেয়। আর তখন আমরা বুঝতে পারি যে কিনকেট এখানে কেন এসেছে, কারণ এর কিছুক্ষণ পর সোনিয়া যখন সেই ক্লক টাওয়ারের দিকে তাকিয়ে সেই ফুলগুলো সেখানে দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে কিনকেট তাকে বাঁচাতে সেখানে চলে এসেছে। সেখানে ফুলগুলো রেখে কিনকেট যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই ব্রাইস সেখানে চলে আসে। সে কিনকেটকে বলে তুই পাগল নাকি? তুই কি জানিস তোকে মারার জন্য এখানে কত লোক ঘুরে বেড়াচ্ছে? কিনকেট বলে হ্যাঁ জানি, যারা আমার পিছু করছিল তাদের কাকে কাকে তুই কোথায় মেরে রেখে এসেছিস তাও জানি। আচ্ছা ঠিক আছে, তার জন্য না হয় তোকে একটা ধন্যবাদ দেওয়াই যায়, আর সোনিয়াকে ফুল দিতে গিয়ে যদি আমার মৃত্যুও হয় তাতে আমার কোনো সমস্যা নেই। আর হঠাৎ তখন সেখানে একটি গুন্ডা চলে আসলে তারা দুইজনেই তার দিকে গুলি করে। ব্রাইস বলতে থাকে আমি মেরেছি, আমি অর্থাৎ তারা দুজন এখনো কে কার থেকে বেটার তাই নিয়ে কম্পিটিশনের মধ্যেই আছে। তো কিনকেট তখন বলে আচ্ছা তুই যখন অ্যামেলিয়ার সাথে ছিলি তখন তাকে খুশি করার জন্য কি এতটুকু রিস্ক নিতি না? ব্রাইস বলে আমি তাকে খুশি করার জন্য সবকিছুই করেছি, কিন্তু বিনিময়ে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি বিশ্বাস করে তাকে আমার ক্লায়েন্ট কুরুসাওয়ার ব্যাপারে সবকিছু বলেছিলাম, আর সে তার নিজের প্রমোশনের জন্য ইন্টারপোলের কাছে সবকিছু বলে দিলে তারা কুরুসাওয়াকে গুলি করে মেরে ফেলে। এই কথা শুনে তো কিনকেট হাসতে হাসতে ফেটে পড়ে আর বলে আরে গাধারাম, কুরুসাওয়াকে তোর গার্লফ্রেন্ড না, আমি মেরেছিলাম। 300 মিটার দূর থেকে সেদিন আমি আমার লাইফের বেস্ট শটটি নিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে তুই জানিস যে তাকে আমি মেরেছিলাম। এই কথা শুনে তো ব্রাইস আকাশ থেকে পড়ে। সে কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে থেকে টাস করে কিনকেটের নাকে একটা ঘুষি মেরে সেখান থেকে চলে যেতে থাকে, আর বলে আমি আর তোর সাথে নেই। কিনকেট হাসতে হাসতে বলে আরে আমি আমার নিজের হেফাজত করতে জানি। ব্রাইস বলে আমাকে ছাড়া তুই 1 ঘন্টাও বেঁচে থাকতে পারবি না। কিনকেট বলে এমন ভাবে বলছিস যেন আজ অবধি আমি তোর কারণেই বেঁচে আছি। ব্রাইস তখন তাকে গালি দিতে দিতে সেখান থেকে চলে যায়, আর বাইরে আসার পর দ্রুকোভিচের লোকেরা কিনকেটের উপর বৃষ্টির মতো গুলি করতে থাকে। এই সবকিছু দেখেও ব্রাইস না দেখার ভান করে কিনকেটকে গালি দিতে থাকে, আর যখন সে দেখে যে সে যদি না যায় তাহলে দ্রুকোভিচের লোকেরা কিনকেটকে মেরেই ফেলবে, তখন সে একটি বাইক নিয়ে কিনকেটকে বাঁচাতে চলে যায়। কিনকেট একটি স্পিড বোর্ডে করে আদালতের দিকে যেতে থাকলে গুন্ডারা তার পিছনে পিছনে যেতে থাকে। এদিকে ব্রাইস একা একাই সেই গুন্ডাদের চ্যাপ্টার ক্লোজ করতে থাকে, আর এক পর্যায়ে কিনকেট যখন গুন্ডাদের আওতার বাইরে চলে যায় তখন হঠাৎ একটি গাড়ি এসে ব্রাইসকে আঘাত করে। কিনকেট পেছনে তাকিয়ে দেখে যে গুন্ডারা ব্রাইসকে ধরে নিয়ে যাচ্ছে। কিছু গুন্ডারা ব্রাইসকে একটি সিক্রেট লোকেশনে নিয়ে গিয়ে তাকে টর্চার করতে থাকে, আর বাকিরা চলে যায় আদালতের সামনে, যেন কিনকেট সেখানে পৌঁছলে তারা তাকে মেরে ফেলতে পারে। তো গুন্ডারা যখন ব্রাইসকে ইলেকট্রিক শক দিতে থাকে তখনই সেখানে কিনকেট চলে আসে, আর একে একে নৃশংসভাবে তাদের সবাইকে মেরে ব্রাইসকে সেখান থেকে মুক্ত করে নিয়ে চলে আসে। এরপর আমরা দেখি দ্রুকোভিচের লোকেরা আদালতের চারিপাশে কিনকেটের অপেক্ষা করছে। ব্রাইস তখন বলে এত গুন্ডাদের হাত থেকে বেঁচে
আদালতে পৌঁছানো প্রায় অসম্ভব ব্যাপার, তার থেকে বরং অ্যামস্টারডামে ফিরে চল, আমি তোকে তোর সোনিয়াকে মুক্ত করতে সাহায্য করব। কিনকেট বলে, ফাও কথা বলিস না, আমি তোকে তোর AAA রেটেড বডিগার্ডের লাইসেন্স ফিরে পেতে সাহায্য করব, কেননা আমার কারণেই তুই সেটা হারিয়েছিস, আর দ্রুকোবিচের সাথেও আমার বোঝাপড়া রয়েছে। তো তারা আবার একটি গাড়ি নিয়ে আদালতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর ব্রাইস অ্যামেলিয়াকে ফোন করে সবকিছুর জন্য ক্ষমা চায়। অ্যামেলিয়া বলে, এসব কথা তুমি এখন কেন বলছো? ব্রাইস বলে, আশেপাশের অবস্থা দেখে মনে হচ্ছে এখন না বললে হয়তোবা আর কখনোই বলতে পারবো না। আর বলতে না বলতেই গুন্ডারা তাদের পেছনে চলে আসে। কিনকেট গাড়ির কন্ট্রোল হারিয়ে একটি আইল্যান্ডের সাথে ধাক্কা খেলে ব্রাইস গাড়ির কাঁচ ভেঙে বাইরে গিয়ে পড়ে। সে কিনকেটকে গালি দিতে থাকলে কিনকেট বলে, তুই সিট বেল্ট না পড়লে আমার কি দোষ? তো তখন সেখানে আবারও গুন্ডারা চলে এসে তাদের উপর আক্রমণ করে দিলে তারা দুজন দুদিকে পালাতে থাকে। সেখানে অনেকক্ষণ দুর্দান্ত চেজিং ও ফাইটিং এর পর ফাইনালি তারা তাদের গাড়িটার 12টা বাজিয়ে নিয়ে সেই আদালতের সামনে এসে হাজির হয়। কিনকেট আদালতকে জানায় যে সে একসময় দ্রুকোবিচের হয়ে কাজ করত। ক্ষমতায় আসার পর এই লোকটি তার বিরুদ্ধে যেই কথা বলতো তাকেই মেরে ফেলতো। প্রথমে আমি কিছুদিন তার হয়ে কাজ করলেও যখন আমি বুঝতে পারি যে সে তার শত্রুদের পাশাপাশি তার বিরুদ্ধে কথা বলা সাধারণ মানুষ এবং তার পরিবারকেও মেরে ফেলে, তখন থেকে আমি তার সাথে কাজ করা বন্ধ করে দেই। আদালত যখন তার কাছে প্রমাণ চায় তখন সে একটি এনক্রিপ্টেড ওয়েবসাইটে লগ ইন করে দ্রুকোবিচের সকল কুকীর্তির প্রমাণ আদালতের সামনে পেশ করে। দ্রুকোবিচ যখন বুঝতে পারে যে আদালতের সামনে তার মুখোশ খুলে গেছে, তখন সে তার লোকেদের প্ল্যান বি এক্সিকিউট করার ইঙ্গিত দেয়। আর তখনই একটা বড় কাভার্ড ভ্যান আদালতের প্রাঙ্গণে ঢুকে পড়ে, আর তাতে থাকা বোমাটা ব্লাস্ট হওয়ার পর দ্রুকোবিচের লোকেরা আদালতের ভেতর ঢুকে পড়ে তাকে উদ্ধার করতে। আর বোমা ব্লাস্টের কারণে ব্রাইস মারাত্মকভাবে আহত হয়ে যায়। কিনকেট ব্রাইসকে সাহায্য করতে আসলে ব্রাইস বলে, আমার কাজ আমি করে দিয়েছি, এখন তুই গিয়ে ওই শয়তানটাকে শেষ কর। এদিকে অ্যামেলিয়া বুঝে ফেলে যে ইন্টারপোলের এডি দ্রুকোবিচের হয়ে কাজ করে, আর তাই সে তাকে ধরার জন্য তার পেছনে যেতে থাকে। আর অনেকক্ষণ ফাইটিং এর পর ইন্টারপোলের এডি যখন অ্যামেলিয়াকে প্রায় মেরেই ফেলবে, তখন ব্রাইস এসে তাকে গুলি করে দেয়। অ্যামেলিয়া দেখে ব্রাইসের অবস্থা তখন খুবই খারাপ। সে ব্রাইসের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এদিকে এক এক করে দ্রুকোবিচের সব লোকেদের শেষ করে কিনকেট তার পেছনে যেতে থাকে। আর যখন তারা ছাদে পৌঁছে যায় তখন আমরা দেখি দ্রুকোবিচকে রেস্কিউ করতে সেখানে একটি হেলিকপ্টার চলে এসেছে। কিনকেট গুলি করে সে হেলিকপ্টারটিকে ব্লাস্ট করে দেয়, আর দ্রুকোবিচের পায়েও একটি গুলি করে। দ্রুকোবিচ হাসতে হাসতে বলে, আমাকে মেরে তোর কি লাভ? তুই কি মনে করছিস আমাকে মেরে তুই হিরো হয়ে যাবি, নিজেকে নতুন ভাবে সবার কাছে পরিচয় করিয়ে দিবি? তা কখনোই হবে না। তুই একটা নিকৃষ্ট মানুষ ছিলি আর নিকৃষ্টই থেকে যাবি। তখন কিনকেট হাসতে হাসতে বলে, আব্বে আমি যেমন আছি তেমনই ঠিক আছি। তুই তো সেদিনই মারা গিয়েছিলি যেদিন তুই আমার বডিগার্ডকে মেরেছিলি। দ্রুকোবিচ জিজ্ঞাসা করে, কোন বডিগার্ড? আর তার কথা শেষ হতে না হতেই কিনকেট তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় এবং দ্রুকোবিচ সেখানেই মারা যায়। এরপর আমরা দেখি মেডিকেল টিম এসে ব্রাইসকে ট্রিটমেন্ট দিচ্ছে। তখন কিনকেট সেখানে এসে বলে, আমাকে ধন্যবাদ দে, কেননা আমার জন্যই তুই তোর মাসুকাকে ফিরে পেয়েছিস, আর সাথে তোর লাইসেন্সও। ব্রাইস বলে, কেন, তুই এমন কি করেছিস? কিনকেট বলে, আরে তুই যখন কার থেকে লাভ দিলি না তখন আমি অ্যামেলিয়াকে তোর মনের কথা বলে দিয়েছি। ব্রাইস বলে, আমি কার থেকে লাভ দেইনি, তুই হার্ট ব্রেক করার কারণে আমি গ্লাস ভেঙে পড়ে গিয়েছিলাম, তা না হলে আমি নিজেই অ্যামেলিয়াকে সবকিছু বলে দিতাম। কিনকেট বলে, তাই? আচ্ছা, আমি তোর লাইফে আসার আগে তোর লাইফ কেমন চলছিল? ব্রাইস বলে, তোর কারণেই তো আমার লাইফ নষ্ট হয়েছিল। তো তাদের খুনসুটি এভাবে চলতেই থাকে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পবাজির আজকের মুভির গল্প? ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিও, আর এরকম অসম এক্সপ্লেন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। তো কথা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে, সে পর্যন্ত সাথেই থেকো।